কিন্তু একটা বাচ্চার কান্না মনে হচ্ছে, কোনো মহিলার নয়। বারণ না শুনে বেরিয়ে ভিজে গেলে তো? কপাল ভালো, মাথায় বাজ টাজ পড়েনি। May the Lord bless you and protect you. May the Lord show you his favor and give you his peace. Amen. আমি কোথাও রাতে থাকলে সেখানে ওরকম হয়। নমস্কার সকলকে, আপনারা শুনছেন থ্রিলার ডেন। মনের মতো গল্প শুনতে চাইছেন? আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনুন নতুন নতুন ভয়, রহস্য এবং রোমাঞ্চকর গল্প। আমাদের আজকের নিবেদন লেখক ঐশিক মজুমদারের কলমে জলছবি। গল্পটির প্রথম প্রকাশ পত্রপাঠ প্রকাশনীর ভৌতিক সংকলন আষাঢ়ে ভূতের গপ্পতে। আজকের গল্প পাঠে আমি ব্রতদীপ, অন্যান্য চরিত্রে অরুময়, শুভদীপ্ত, বর্ণালী, কৌশিক, মলয় ও প্রিয়াঙ্কা। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। জঙ্গলের মধ্যে জ্যোৎস্না, আহা আলাদাই রে ভাই। সে আর বলতে ব্রাদার, আমি তো ভেবেই রেখেছি রাতের খাওয়াটি হবে আর দুজনে লেকের ধারে হাঁটতে যাব। ওই কাজটি করো না। আজ রাতে কোনোভাবেই ওই লেকের ধারে হাঁটতে যেও না তোমরা। অনুপ আর আমি দুজনেই সচকিত হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। সেখানে একটা ছোট্ট টেবিলে এক মাঝবয়সী ভদ্রলোক বসে রয়েছেন। সামনে খাবার বলতে একটা প্লেটে যৎসামান্য স্ন্যাক্স, তবে পানীয়ের আয়োজনে ঘাটতি নেই। প্লেটের ঠিক পাশেই একটা বড় সড়ো হুইস্কির বোতল। সম্ভবত ডিনারের আগে সন্ধ্যাটুকু নির্জলা কাটেনি, কেননা ইতিমধ্যেই ভদ্রলোকের চোখ ঢুলু ঢুলু। বোতলটাও অর্ধেক খালি। আরে আরে, একে আমরা সকালেই দেখলাম না? হ্যাঁ, কেয়ারটেকারের মুখে শুনলাম ইনি উচ্চপদস্থ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কলকাতায় পিডব্লিউডির সদর দপ্তরে কর্মরত। আমরা এসেছি বাঁধের মেরামতিতে, আর উনি বৈদ্যুতিন সরঞ্জামের তদারকির জন্য। কিন্তু কী সব বলছেন উনি? আমরা দুজন পুরুলিয়া পিডব্লিউডির জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার। মুরুগুমা বাঁধের মেরামতির কাজে আজ ভোরবেলা এখানে এসে পৌঁছেছি। তবে সকালবেলা এর সঙ্গে আলাপ জমানোর সুযোগ জোটেনি। কাজও ছিল আলাদা আলাদা জায়গায়, অতএব সেখানেও দেখা হয়নি। সারা দিনের ব্যস্ততার পর এই নৈশাহারের সময় আবার মোলাকাত, এবং হঠাৎ করেই এই অযাচিত ও অদ্ভুত উপদেশ। মানে রাতে লেকের ধারে হাঁটতে যাব না কেন? যাবে না কারণ একটু পরেই ওখানে সাংঘাতিক বৃষ্টি শুরু হবে, যাকে বলে রীতিমতো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আমরা দুজনেই হাঁ করে ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইলাম। অবাক হওয়ার কারণ যথেষ্টই। ডিনার খেতে ডাইনিং হলে আসার আগে দুই বন্ধু সার্কিট হাউসে নিজেদের ঘরে বসে গল্পগুজব করছিলাম। তখনই ঘরের জানালা দিয়ে দেখতে পাই আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই। পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে চরাচর। জ্যোৎস্না ধোয়া মুরুগুমা লেকের সৌন্দর্যে চোখ জুড়িয়ে দিচ্ছে। তখনই আমরা ঠিক করি রাতের খাওয়া শেষ করে লেকের পাড় ধরে হাঁটতে বেরোব। ডিনার টেবিলে বসেও সেই বিষয়ে আলোচনা করছিলাম। আমাদের কথা কানে যাওয়া মাত্র ইনি আপত্তি জানিয়েছিলেন, কিন্তু এই আবহাওয়ায় বৃষ্টির আদৌ কোনো সম্ভাবনা আছে কি? বৃষ্টি? বৃষ্টি কি করে হবে স্যার? আকাশে তো মেঘের ছিটে ফোঁটাও নেই। তা না থাক, তবুও বৃষ্টি হবে, হতেই হবে। কেন স্যার, বৃষ্টি হতেই হবে কেন? বৃষ্টি হবে কারণ আমি এখানে আছি,
আমি কাজের জন্য কোনো সার্কিট হাউস বা ফরেস্ট বাংলোয় রাত কাটাতে বাধ্য হলে সেই রাতে সেখানে ঝমঝমিয়ে বৃষ্টি নামবেই নামবে। তার কথার মাথামুন্ডু বুঝতে না পেরে অনুপ আর আমি হতভম্বের মতো পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। তারপর অনুপ নিঃশব্দে হেসে চোখের ইঙ্গিতে ভদ্রলোকের সামনের বোতলটার দিকে দেখালো। আমারও মনে হলো ভদ্রলোক ঠিক প্রকৃতিস্থ অবস্থায় নেই। সে যাই হোক, সেই মুহূর্তে আর তার সঙ্গে তর্ক করলাম না। হাজার হোক, ভদ্রলোকের বয়স আমাদের থেকে অনেকটাই বেশি, অকারণে তাকে অসন্তুষ্ট করে লাভ কি? তা স্যারের নামটা কি জানতে পারি? ভিক্টর সেন। নামটা শুনে আমাদের মুখে সম্ভবত একটু বিস্ময়ের ছাপ পড়েছিল, কারণ না আমাদের দিকে তাকিয়ে ভদ্রলোক আরও একটু বিশদে ব্যাখ্যা করলেন। আসলে আমি বাঙালি খ্রিস্টান। তা ভাইয়েরা, তোমাদের পরিচয়? আচ্ছা, ও অনুপ আর আমি সন্দীপ। আমরা দুজনেই জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার, পুরুলিয়া পিডব্লিউডিতে পোস্টিং। ও, তাহলে ড্যামের কাজের জন্য এখানে আসা হয়েছে নিশ্চয়ই। আমার মতোই। হ্যাঁ স্যার। বেশ, তবে শোনো, বৃষ্টির কথাটা কিন্তু মাথায় রেখো। খাওয়া সেরে ঘরে গিয়ে শুয়ে পড়ো তোমরা, বাইরে বেরোতে যেও না কিন্তু একদম। সামান্য টলমলো পায় তিনি ডাইনিং হলের লাগোয়া করিডোর ধরে সম্ভবত তার ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। আমাদের অবশ্য তার উপদেশ মেনে নেওয়ার মতো সদিচ্ছা ছিল না। খাওয়া শেষ হওয়ার আগেই কেয়ারটেকার রতন মণ্ডল ডাইনিং হলে এসে হাজির হলেন। হাসি খুশি মানুষ, বয়সে আমাদের থেকে একটু বুড়োই। কি স্যার, রান্নাবান্না ঠিকঠাক আছে তো? হ্যাঁ, একদম ঠিকঠাক। আর আপনার কুক মুরগিটা চমৎকার রেঁধেছে। আচ্ছা রতনবাবু, এই সময় কি এখানে বৃষ্টি হয়? হ্যাঁ, কার্তিক মাসে বৃষ্টি এটাই হয় নাকি? কেন বলুন তো? আজ রাতে হতে পারে। কি যে বলেন স্যার, আকাশে একটু মেঘ নেই তো, একেবারে ফুটফুটে চাঁদের আলো। আর কথা না বাড়িয়ে আমরা খাওয়া শেষ করে উঠে পড়লাম। তারপর হাত মুখ ধুয়ে রতনবাবুকে জানিয়ে সার্কিট হাউসের বাইরে পা রাখলাম। জায়গাটা খাসা। গেট দিয়ে বেরিয়ে আন্দাজ 150 মিটার হাঁটলেই লেকের একেবারে পাড়ে পৌঁছে যাওয়া যায়। রাত প্রায় 10টা বাজে। এখন সেখানে জনমানব নেই। জ্যোৎস্না ধোঁয়া রাতের নৈসর্গিক রূপের সামনে সমস্ত ইন্দ্রিয় যেন অবশ হয়ে আসে। একেই হয়তো কবি বলেছেন পূর্ণিমা প্রসন্ন রাতি। কংসাবতীর শাখা নদী সাহারা ঝোড়ের ওপরে বাঁধ দেওয়ায় মুরগুমা লেকের সৃষ্টি। এই মুহূর্তে চোখের সামনে সেই কৃত্রিম জলাধারের প্রশান্ত বিস্তার চাঁদের আলোয় জলের উপরে ছোট ছোট ঢেউয়ে এক অপার্থিব রূপলি আভা। লেকের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে দুই বন্ধু বেশ কিছুটা এগিয়ে গেলাম। তারপর অনুপ গান ধরল। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে। অনুপের গলা তার নিজের মতে উদাত্ত, তার শত্রুদের মতে হেঁড়ে। আমি বন্ধু বলেই হয়তো তার গান আমার আহামরি মনে না হলেও নিতান্ত খারাপও লাগে না। কিন্তু এই মুহূর্তে বিস্তীর্ণ উজ্জ্বল জলরাশির উপর দিয়ে ছড়িয়ে পড়া তার স্বর মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিচ্ছিল। মুগ্ধ হয়ে শুনছিলাম। লেকের জল ছিটকে আসছে কেন? কোনো বড় মাছ গায়ে মারছে নাকি? ধুর, তেমন হলে তো দেখতেই পেতাম, কিন্তু আমার গায়ে তো জল ছিটকে আসছে। লেকের জলে ভালোভাবে নজর চালিয়েও কোনো মাছের জলকেলি চোখে পড়ল না। তারপর সরাসরি ওপর দিকে তাকাতেই আমরা স্তম্ভিত। আমাদের মাথার ঠিক ওপরে এখন একখণ্ড কালো মেঘ।
শুধু তাই নয়, আকাশের সমস্ত কোণ থেকে চাঁদকে লক্ষ্য করে ধেয়ে আসছে এরকম আরো অনেক টুকরো টুকরো মেঘ। দ্রুত একে অপরের সঙ্গে জুড়ে কলে বরে বাড়ছে তারা। এ কি, হঠাৎ হঠাৎ তো মেঘ এলো কোত্থেকে? একটু আগেও তো ছিল না। আমি কোনো জবাব দেওয়ার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। চোখের সামনেই চাঁদের আলোয় উদ্ভাসিত হ্রদ ম্লান হয়ে এলো, যেন তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি কালো রঙের একটা বড় চাদর দ্রুত গতিতে টেনে আনলো কেউ। চোখ ঝলসানো বিদ্যুৎ চমকালো কয়েকবার, সেই সঙ্গে বেশ বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। সত্যি সত্যি তো বৃষ্টি নেমে গেল। ভিক্টর সেন ঠিকই বলেছিলেন, তাড়াতাড়ি চল। চলো 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 চলো, অসময়ের বৃষ্টিতে ভিজার কাজ নেই। চলো 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 চলো। সার্কিট হাউসের গেট অবধি পৌঁছানোর আগেই চারিদিক অন্ধকার করে মুষলধারে বৃষ্টি নামল। বিল্ডিংয়ের ভেতর ঢুকতে ঢুকতে আমরা আপাদ মস্তক ভিজে গেলাম। সদর দরজা দিয়ে ঢুকে প্রথমেই সেই ডাইনিং হল। রতনবাবু সেখানে বসে খোলা দরজা দিয়ে বাইরে উকি ঝুঁকি মারছিলেন। আমাদের ঢুকতে দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন, তারপর ঝটপট দরজা বন্ধ করে দিলেন। ওহ যাক বাবা, নিশ্চিন্ত হলাম। আপনারা এই বৃষ্টির মধ্যে কোথাও আটকা পড়েছেন ভেবে ছাতা নিয়ে বেরোতে যাচ্ছিলাম। না, কাছাকাছি ছিলাম, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? আপনি যে বললেন এর সময় এখানে বৃষ্টি হয় না। হয় না তো, আজকে কি যে হলো, মানে একটু আগেও তো মেঘ ছিল না। বলতে বলতেই হঠাৎ ঘরের আলো দপদপ করে উঠে নিভে গেল। ওই যা, পাওয়ার কাট হয়ে গেল। এখানে কি বৃষ্টি বাদলা হলেই এরকম হয় নাকি? একেবারেই না, পাওয়ার কাটই অনেকদিন পরে হলো। ঠিক এই সময় লাগোয়া করিডোর থেকে একটা টর্চের উজ্জ্বল আলো আমাদের উপর এসে পড়ল। সেই সঙ্গে একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। পাওয়ার কাট নয়, কারেন্ট মাঝে মাঝে চলে যাবে, আবার আবার হঠাৎ হঠাৎই হাই ভোল্টেজ নিয়ে ফিরেও আসবে। শুনুন, ফ্রিজ আর টিভির প্লাগগুলো খুলে রাখুন। আপনার লোকজনকে বলবেন খুব দরকার না হলে সুইচে যেন একদম হাত না দেয়। ভিক্টর সেন নিজের ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। বলা বাহুল্য, এখন তিনি আরও বেপথু। যেভাবে এখানে তুলে ধরলাম তার কথাবার্তাটাও অতটা অসংলগ্ন বা স্বাভাবিক নয়। আমাদের দুজনের মাথা থেকে পা অবধি দেখে নিয়ে তেতো সুরে তিনি যোগ করলেন, বারণ না শুনে বেরিয়ে ভিজে গেলে তো? কপাল ভালো মাথায় বাজ টাজ পড়েনি। কিছু বলার নেই, সুতরাং আমরা চুপ করে রইলাম। ইতিমধ্যে সার্কিট হাউসের 5 ফরমাস খাটে যে ছেলেটি, সেই দুখা মুর্মু ঘরে এসে ঢুকেছে। টর্চের আলোয় তার সাহায্যে রতনবাবু গোটা চারেক মোটাসোটা মোমবাতিও জ্বালিয়ে ফেলেছেন। এবার তিনি একটু বিভ্রান্ত সুরে ভিক্টরের দিকে ফিরলেন। কিন্তু কারেন্টের কথাটা কি বললেন স্যার? মানে ঠিক বুঝতে পারলাম না। যাবে আবার আসবে? আমি কোথাও রাতে থাকলে সেখানে ওরকম হয়। রতনবাবু বিচক্ষণ মানুষ। এই পরিস্থিতিতে তিনিও বয়োজ্যেষ্ঠ ইঞ্জিনিয়ারের সঙ্গে তর্কে জড়ালেন না। ঠিক আছে স্যার, আপনি তাহলে ঘরে গিয়ে একটু রেস্ট নিন। আর আপনারাও স্যার ভেজা জামা কাপড় ছেড়ে গা ভা একটু মুছে ফেলুন। সিজন চেঞ্জের সময় তো, ফট করে ঠান্ডা লেগে গেলে ওই আর কি। তার উপদেশ মেনে নিয়ে আমরা নিজেদের ঘরে যাওয়ার জন্য করিডোরে পা রাখলাম। টর্চ হাতে ভিক্টর সবার সামনে, পেছন পেছন অনু আর আমি। কিন্তু এক পা এগিয়েই ভিক্টর হঠাৎ থমকে দাঁড়ালেন। ওই তো ভি, আবার ভি। তার পেছন থেকে উঁকি মেরে আমরা দেখতে পেলাম টর্চের আলোর বৃত্তে করিডোরের একেবারে শেষ প্রান্তে দেওয়ালের সামনে একটা ছেঁড়া ফাটা মলিন ট্রাউজার্স। একটা দড়িতে সেটাকে উল্টো করে মেলা হয়েছে। কোমরের দিকটা নিচে, পা দুটো ওপরের দিকে ফাঁক করে ক্লিপের সাহায্যে দড়িতে আটকানো। কি বললেন স্যার? ভি? ভি মানে? ইডিয়েট,
দ্য ইংলিশ লেটার ভি। তখন আমরা খেয়াল করে দেখলাম বাস্তবিকই তাই। প্যান্টটা ওভাবে উল্টো করে ঝোলানো, সেটাকে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতোই দেখাচ্ছে বটে, কিন্তু তাতে ভয় পাওয়ার কি আছে? ঠিক এই সময় দপ করে মাথার উপরের বৈদ্যুতিক আলো জ্বলে উঠল। তার ঔজ্জ্বল্য যেন আগের থেকে অনেকটাই বেশি। আমাদের চোখ একেবারে ধাঁধিয়ে গেল। যাক, কারেন্ট চলে এসছে। কি হলো স্যার, কোনো প্রবলেম? ভিক্টর সেন মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। রতন মণ্ডলের দিকে ফিরেও তাকালেন না। অনুপ আঙুল তুলে প্যান্টটা দেখালো। ওটা এখানে কে মেললো রতনবাবু? সন্ধেবেলা তো ছিল না। কোনটা? ও, ওটা তো দুখার প্যান্ট। আর নির্ঘাত ব্যাটা কেচে ছাদে শুকোতে দিয়েছিল, হঠাৎ বৃষ্টি নামায় এখানে মেলেছে। দুখা, এ দুখা, আরে এখানে প্যান্ট শুকোতে দিয়েছিস কেন রে? এক্ষুনি সরিয়ে নিয়ে যা। দুখা মুর্মু এসে বিনা বাক্য ব্যয় তার সম্পত্তি সরিয়ে নিয়ে গেল। ভেরি সরি স্যার, আর এরকমটা হবে না। না না, মাপ চাওয়ার কিছুই নেই, সবই ভবিতব্য। কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে আপনার কোনো অদ্ভুত ক্ষমতা আছে, না হলে বৃষ্টির ব্যাপারটা আপনি আজ করলেন কি করে? তাছাড়া ইলেকট্রিসিটির ব্যাপারে আপনি যা বললেন, ওই আসবে যাবে সেটাও হুবহু মিলে গেছে। এ তো কাকতালীয় ঘটনা হতে পারে না। আর একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, মানে একটা সামান্য প্যান্ট, ওই হলোই বা সেটা ওই ভিয়ের মতো করে টাঙানো, সেটা দেখে আপনি ওরকম মানে মানে ঘাবড়ে গেলেন কেন? ভিক্টর সেন বেশ খানিকক্ষণ মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন। দেখে মনে হলো তার মনে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে। অবশেষে যখন মুখ তুললেন, তখন তার চোয়াল শক্ত, দু চোখে একটা দৃঢ় প্রতিজ্ঞার ভাব। তোমরা এ সমস্ত প্রশ্নের উত্তর চাও? হ্যাঁ, চাই। বেশ, তাহলে তাহলে আমার ঘরে একটু বসে যাও। একদিন না একদিন তো বলতেই হতো, কাউকে না কাউকে তো বলতেই হতো। আমরা দুজন দুজনের মুখের দিকে তাকালাম। তারপর মিস্টার সেনের পেছন পেছন তার ঘরে ঢুকে পড়লাম। বসো বসো। ঘরে দুটো প্লাস্টিকের চেয়ার ছিল। তার নির্দেশে আমরা সে দুটো দখল করলাম। ভিক্টর নিজে বসলেন খাটের উপর। লক্ষ্য করলাম খাটের পাশে বেডসাইড টেবিলে আরেকটা হুইস্কির বোতল আর গ্লাস। এই বোতলটা সম্ভবত সদ্য খোলা হয়েছে। খাটে বসেও ভিক্টর অনেকক্ষণ চুপ করেছিলেন। আমরাও ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। তারপর হঠাৎ তিনি মুখ খুললেন। তোমাদের তো একটা কথা আগেই বলেছি, যখনই আমি কোনো সার্কিট হাউস বা ফরেস্ট বাংলোয় রাত কাটাতে বাধ্য হই, তখনই সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়। সেই ভয়ে এ ধরনের ডিউটি পড়লে এখন আমি এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি, কিন্তু সব সময় তা সম্ভব হয় না। কেন জানি না তার কথা আর পুরোপুরি অবিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু স্যার, কেন এরকম? কেন বৃষ্টি হয় সে কথায় পরে আসছি, কিন্তু এরকম প্রতিটি রাতে কোনো না কোনোভাবে আমাকে একবার হলে ওই ভি আকৃতিটা দেখতে হয়। আমার ধারণা এই ভি আমার স্ত্রী ভায়োলেটের নামের আদ্যক্ষর, যদিও তাকে কখনো শুধু এই আদ্যক্ষরটুকু ব্যবহার করতে আমি দেখিনি। এখনই বা কেন করবে তাও আমি জানি না। ভায়োলেট আপনার স্ত্রীর নাম? আমার প্রয়াতা স্ত্রীর নাম। প্রয়াতা? সরি স্যার, আমি এক্সট্রিমলি সরি। ওনার কি হয়েছিল? কিছু হয়নি, আমি ওকে খুন করেছিলাম। কথাগুলো আমাদের কানে চাবুকের মতো আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আরও কয়েকটা ঘটনা ঘটে গেল। ঘরের লাইট ফের নিভে গেল এবং প্রায় তৎক্ষণাৎ তীব্র আলোর জানালার সার্সি উদ্ভাসিত করে ভীষণ শব্দে খুব কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল। তারপর ফের অন্ধকার, বাইরে বৃষ্টির অবিরাম দাপাদাপির আওয়াজ। আমরা দুজন
স্তব্ধ হয়ে বসে রইলাম। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে জানি না, ভিক্টর সেন নিজেই নীরবতা ভাঙলেন। আসলে কি জানো, এই এই মদ খাওয়াটা মোটেই ভালো নয়। ওতে বিচার বুদ্ধি সব লোপ পায়। এই আমি যে এখন খাচ্ছি সেটা নার্ভটাকে ঠান্ডা রাখার জন্য। আমার পরিস্থিতিতে পড়লে তোমরাও খেতে। তারপর তিনি তার কাহিনীর ছিন্ন সূত্র কুড়িয়ে নিলেন, কিন্তু এখান থেকেই তার ভাষা এবং বর্ণনা খানিকটা অসংলগ্ন হয়ে পড়ল। তাই সেই আশ্চর্য কিন্তু মর্মন্তুদ আখ্যানের কিছু কিছু অংশ শুধরে আর কিছু অংশ তাঁর বয়ানেই আমি পেশ করছি। কথায় বলে, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। না হলে কলকাতার উচ্চশিক্ষিত যুবক ভিক্টর সেনের সঙ্গে বাঁকুড়ার অখ্যাত ওন্দা অঞ্চলের এক আদিবাসী তরুণী ভায়োলেট টোপ্পোর পরিচয় হবে কেন? আর সে পরিচয় ক্রমশ প্রণয় হয়ে পরিণয় অবধি করাবেই বা কেন, যখন দুজনের মধ্যে যোগসূত্র বলতে ছিল শুধু ওই খ্রিশ্চান ধর্মটুকু? আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পাওয়ার পরেই আদর্শবাদী ভিক্টর ঠিক করে নেন তার অর্জিত জ্ঞান তিনি নিজের রাজ্যের সেবায় প্রয়োগ করবেন। সেই অনুযায়ী তিনি সরকারি চাকরি নেন। প্রথম কয়েক বছর বিভিন্ন জায়গায় বদলি হওয়ার পর বাঁকুড়ার ওন্দায় অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের পোস্টে এসে বেশ কিছুদিনের জন্য থিতু হন। একেবারে ধর্মপ্রাণ না হলেও প্রতি রবিবার সকালে তিনি স্থানীয় গির্জায় যেতেন। সেখানেই ভায়োলেটের সঙ্গে আলাপ। মিশনারি স্কুলে পড়াশোনা করা হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটির সঙ্গে তাঁর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তবে তখনও পর্যন্ত সে কেবল বন্ধুত্বেরই সম্পর্ক ছিল। তাহলে প্রেমটা হলো কখন? ভায়োলেটের দিদির বিয়েতে। সেখানে আমার নিমন্ত্রণ ছিল। ঢালাও স্থানীয় মদের আসর বসেছিল সেখানে। উপস্থিত যুবকদের সাথে পাল্লা দিয়ে পান করতে করতে একসময় আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাই। তারপর নেশার ঘোরে ভায়োলেটের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ি। ব্যাপারটা জানাজানি হতে ভায়োলেট নিজের আত্মীয়দের লাঞ্ছনা ও অপমানের মুখে পড়েছিল। তখন পুরুষের আত্মমর্যাদার বশবর্তী হয়ে আমি তার সম্মান বাঁচাতে তাকে বিয়ের প্রস্তাব দিই। আপনি বিয়ে করলেন ভায়োলেটকে? আর আপনার পরিবার? না মানে এইভাবে হঠাৎ করে বিয়ে? হ্যাঁ, আমার বাবা মা ছেলের এই পছন্দ মেনে নেননি। তারা শহুরে মধ্যবিত্ত একটি আদিবাসী অল্প শিক্ষিত মেয়েকে পুত্রবধূ হিসেবে দেখতে তারা তৈরি ছিলেন না। ফলে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের কলকাতার বাড়িতে ভায়োলেটের প্রবেশাধিকার ছিল না। এদিকে আমার তখন বদলির চাকরি। ভায়োলেটকে নিয়ে বারে বারে নতুন করে সংসার পাততে হচ্ছিল। আরও একটা সমস্যা হলো, আমাকে কাজের জন্য বাইরে কোথাও থাকতে হলে ভায়োলেট কোয়ার্টারে একা থাকতে একদমই চাইতো না। তাই এরকম ডিউটিতে গেলে ওকে সঙ্গে নিয়ে যেতে আমি বাধ্য হতাম। ওপর মহলে বলে ব্যাপারটা ম্যানেজ করতে হতো। কিছুদিনের মধ্যেই আমার সহকর্মীরা আমাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করলো। সেটা আমার মোটেই ভালো লাগতো না। আর তাছাড়া কি স্যার? তাছাড়া এত প্রতিকূলতার সঙ্গে লড়তে লড়তে আমি তখন খুব ক্লান্ত। ক্রমাগত মনে হচ্ছে ক্ষণিকের মোহে এই বাঁধনে জড়িয়ে পড়ে হয়তো আমি ভুলই করে ফেলেছি। ভায়োলেট যতই সরল আর হাসি খুশি হোক না কেন, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার রুচির সাথে তার বিস্তর ফারাক। তবুও দিনগত পাপক্ষয় চালিয়ে নিচ্ছিলাম কোনো ক্রমে। কিন্তু বছর 5 মাথায় একটা বিষয় ওর সঙ্গে আমার খুবই মতান্তর দেখা দিল। ঠিক কি বিষয়? আসলে বিয়ের কয়েক বছর পর থেকে ও একটা সন্তান চাইছিল। এ বোধহয় পৃথিবীর সমস্ত মেয়ের একটা মজ্জাগত আকাঙ্ক্ষা।
এই সময়ে সেই দাবি আরো জোরালো হলো। আপনার কি তাতে আপত্তি ছিল? আপত্তি তো থাকবেই ভাই। আমি তো জানতাম আমাদের বাচ্চা হলে তাকে আমার বাড়ির লোক স্বীকার করবে না, তাদের সাপোর্ট ছাড়া তাকে মানুষ করা কঠিন হবে বলেই তার কথার মাঝখানেই আবার ঘরের আলো জ্বলে উঠল। এখন তার তীব্রতা যেন অসহনীয়, অনেকটা বাইরের ওই বিদ্যুৎ চমকের মতোই। সেদিকে এক পলক তাকিয়ে তিনি মৃদু হাসলেন। বলেছিলাম না আজ রাত ভর এরকম চলতেই থাকবে। যাকে যাকে যে কথা হচ্ছিল, তা সন্তান নিতে আপত্তি ছিল বলেই আমি ভায়োলেটকে নিয়মিত কন্ট্রাসেপটিভ পিল কিনে দিতাম, কিন্তু এইবারও একেবারেই বেঁকে বসলো। আমায় স্পষ্ট জানালো, না ভিক্টর, এখন থেকে ওই বড়ি আমি আর খাবো না। শুনে ভিক্টর প্রমাদ গুনলেন। সন্তান হলে তার লালন পালনের জন্য ভায়োলেট আর তার বাবা মাই ভরসা, অর্থাৎ তার সন্তান বড় হবে এক অনগ্রসর পরিবেশে, মূলবাসীদের সাংস্কৃতিক পরিমণ্ডলে। কিন্তু বাবা হয়ে তিনি তা কি সহ্য করবেন? আর ঠিক তখনই ভিক্টর সেন চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেললেন। ততদিনে এই সম্পর্কের বন্ধন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আমার আমার দম বন্ধ লাগতো সব সময়। মাথায় কেবল একটাই চিন্তা, যে কোনো উপায় এর থেকে আমার মুক্তি পেতেই হবে। তারপর নিষ্কৃতি পাওয়ার উপায় মিলল এর মাস দেড়েক পরে। আসলে আসলে ভায়োলেট আমাকে খুব ভালোবাসতো, আর সে ছিল একদম শিশুর মতো সরল। আগেই বলেছি, ডিউটির খাতিরে আমাকে অন্য কোনো জায়গায় রাত কাটাতে হলে সে সে আমার সঙ্গে যেতে চাইতো। সেবার ভরা বর্ষায় তালড্যাংরার ইলেকট্রিক সাপ্লাইয়ে ভালো রকমের প্রবলেম শুরু হলো। ততদিনে আমি অনেকটাই সিনিয়র, আমাকে ব্যাপারটা দেখতে বলা হলো। বুঝলাম তালড্যাংরা সার্কিট হাউসে 2 রাত কাটাতে হবে। ভায়োলেটও আমার সঙ্গে গেল। তার খুশি আর ধরে না, কারণ তার বাপের বাড়ি খুব কাছাকাছি। সারাটা দিন বাড়ির লোকের সঙ্গে কাটিয়ে সন্ধ্যায় সে সার্কিট হাউসে ফিরে এলো। আমি লক্ষ্য করলাম তার চোখে মুখে একটা চাপা উত্তেজনা। বৃষ্টির মধ্যেই সে ঘর ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমাকেও ডাকলো। আশেপাশে কেউ নেই। বারান্দার লোহার রেলিংয়ে হাত রেখে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বলল, কি রোম্যান্টিক ওয়েদার দেখো ভিক্টর, বোধহয় আমাদের জন্যই। বলছি, আমার তোমাকে একটা কথা বলার আছে, তবে আজ নয়, কাল বলবো। আগে একটা জিনিস একটু যাচাই করে নি। সে কি যাচাই করতে চায় আমার জানা ছিল না, তবে তাকে ওইভাবে দাঁড়াতে দেখেই আমার মাথায় আইডিয়াটা এসে গেল। আইডিয়া? হ্যাঁ হ্যাঁ, আইডিয়া। পরদিন ভায়োলেট আবার বাপের বাড়ি গেল। আমি সাইট থেকে বিকেলের আগেই সার্কিট হাউসে ফিরে এলাম। সঙ্গে করে কিছু সরঞ্জাম নিয়ে এসেছিলাম আমি। ভায়োলেট ফেরার আগেই তা দিয়ে কাজ সেরে রাখলাম। কাজটা অবশ্য খুবই সহজ। ঘরের সুইচ বোর্ডে প্লাগ লাগিয়ে একটা তার টানা, তারপর যথাসম্ভব আড়াল দিয়ে নিয়ে গিয়ে তারটা বাইরের বারান্দায় লোহার রেলিংয়ে জড়িয়ে দেওয়া। এরপর ঘরে সুইচ অন করলেই বাইরের ওই রেলিং মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে, আর বৃষ্টির মধ্যে সেই ফাঁদে কেউ পা দিলে সহজেই প্রমাণ করা যাবে যে বজ্রাঘাতে মৃত্যু। তার ফন্দিটা একেবারে চোখের সামনে দেখতে পেয়ে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। কিন্তু সেই মুহূর্তেই আবার আলো নিভে গেল। ফলে ভদ্রলোক সম্ভবত আমাদের মুখ দেখতে পেলেন না। বলতে নেই, ভাগ্য আমার সঙ্গেই ছিল। সন্ধে ভায়োলেট ফিরল একেবারে বৃষ্টি মাথায় করে। সে ঢোকা মাত্র
বাইরে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি শুরু হলো, ঠিক ঠিক আজকের মতো। আমি দেখলাম সেদিন ভায়োলেট আনন্দে আত্মহারা। আমাকে বলল, ভিক্টর, ভিক্টর, একটা খুশির খবর আছে। আমিও তৈরি ছিলাম। বললাম, এখানে নয়, বারান্দায় গিয়ে শুনবো, কালকের মতো রোমান্টিক ওয়েদারে। ভায়োলেট প্রায় নাচতে নাচতে বারান্দায় গিয়ে রেলিং ধরে দাঁড়ালো, ওই বৃষ্টির মধ্যেই। আমি দরজায় দাঁড়িয়ে দৃশ্যটা দেখে নিয়ে আবার ঘরে ঢুকলাম। কি হলো, এসো। আসছি, এই বলে আমি সুইচটা অন করলাম। একটা অস্ফুট আর্তনাদ, তারপর আর কোনো সাড়া নেই। সুইচ অফ করে বাইরে বেরিয়ে দেখলাম ভায়োলেটের দেহটা বারান্দার রেলিং এর উপরেই পড়ে আছে, অর্ধেকটা বাইরে ঝুলছে। এক নাগারে এতগুলো কথা বলার পর ভিক্টর সেন থেমে গিয়ে একটু হাঁপাতে লাগলেন। আমরা স্থাণুর মতো বসে রইলাম। বাইরে বারবার বিদ্যুতের ঝলক, মাঝে মাঝে সশব্দে বাজ পড়ছে। কিন্তু কিন্তু ইলেকট্রিক শকে উনি তো মারা নাও যেতে পারতেন। মানে সাধারণ ইলেকট্রিক শকে তো সব সময় ডেথ হয় না, তাই তো? সেটা আমিও জানতাম। তাই ভোল্টেজ বাড়ানোর জন্য একটা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করেছিলাম আমি। আমার কাছে সেটা ছেলে খেলা। তারপর যখন নিশ্চিত হলাম যে ভায়োলেট আর বেঁচে নেই, তখন নিজের সরঞ্জাম সরিয়ে ফেলে চেঁচিয়ে কাঁদতে শুরু করলাম। আরে কে কোথায় আছো? ভায়োলেট ওঠো! ভায়োলেট! ভায়োলেট! দেখো না, ভায়োলেট উঠছে না, আমার স্ত্রী উঠছে না। চৌকিদার সহ লোকজন সব ছুটে এলো। আগেই বলেছি, বৃষ্টিতে ওই বারান্দার আশেপাশে কেউ ছিল না, ফলে আসল ঘটনা কারোর দেখার সম্ভাবনাও ছিল না। সকলেই ধরে নিল যে বাজ পড়েছিল, আর ঠিক বাজ পড়ার সময় লোহার রেলিং ছুঁয়ে থাকার ফলে ভায়োলেটের মৃত্যু হয়। লোকাল পুলিশ অবশ্য বডি পোস্টমর্টমে পাঠিয়েছিল, তবে সেই রিপোর্টেও অন্য কিছু বেরোয়নি। নিজের অপরাধের এই দীর্ঘ স্বীকারোক্তি শেষ করে ভিক্টর থামলেন, আর ঠিক তখনই আবার আলো জ্বলে উঠল। আমরা দুজন একবার দুজনের মুখের দিকে তাকালাম, তবে কেউই কথা বলার মতো অবস্থায় ছিলাম না। বক্তা মদ্যপ হতে পারেন, তবে তার এই আখ্যান কোনো মতেই মাতালের প্রলাপ বলে উড়িয়ে দেওয়া যায় না। মিস্টার সেন কাঁপা হাতে আরো একবার পানীয়ের গ্লাস তুলে নিলেন। সেই থেকে আমি বাইরে কোথাও রাত কাটাতে বাধ্য হলে সেখানে এরকম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামে। কারেন্টের আসা যাওয়া চলতেই থাকে, সম্ভবত ঘন ঘন বাজ পড়ার জন্য। আমি জানি এসব ভায়োলেটের উপস্থিতির কারণেই ঘটে। সম্ভবত সে চায় আমি সত্যি বাজ পড়ে মারা যাই। ভায়োলেটের উপস্থিতি? কিন্তু পুরোটাই তো কাকতালীয় ঘটনা হতে পারে। বৃষ্টি হয়তো এমনি এমনি হয় প্রতিবারই। আর তাছাড়া ভায়োলেটের কাছাকাছি থাকার অন্য কিছু প্রমাণও আমি বারে বারেই পাই। যেমন বৃষ্টির শব্দ ছাপিয়ে মাঝে মধ্যে একটা চাপা কান্নার আওয়াজ আমার কানে আসে। গলাটা যদিও ঠিক ভায়োলেটের মতো শোনায় না, মনে হয় কোনো বাচ্চার কান্না। আজ রাতে কান পেতে থাকলে হয়তো তোমরাও শুনতে পাবে। এখনো বলার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা স্যার, আপনি তখন আরও একটা জিনিস বলেছিলেন, এরকম রাতে আপনি নাকি অবধারিতভাবেই একটা ভি শেপ দেখতে পান কোথাও না কোথাও। সেটা ঠিক কিভাবে স্যার? ঠিক নেই,
একবার এক এক রকম জিনিসের মধ্যে দেখতে পাই। কখনো বড় সড়ো জিনিস, কখনো অতি সামান্য। যেমন ধরো, প্রথমবার বাঘমুন্ডিতে ঘটনাটা ঘটে। বাংলোটা একেবারে জরাজীর্ণ ছিল। সেখানে রাতে বৃষ্টি চলাকালীন ঘরের দেওয়ালে ফাটল ধরে যায়, দেখতে অবিকল ভি অক্ষরের মতো। কিন্তু সে তো আপনা আপনিও হতে পারে নাকি? হ্যাঁ, ঠিক তাই। সেজন্যই তখন বিষয়টা সেভাবে খেয়াল করিনি। কিন্তু এর পরের বার রানীবাঁধের বাংলো তুলনায় নতুন ছিল। সেখানেও বৃষ্টির মধ্যে রাত্রিবেলা মুখের ওপর জলের ফোঁটা পড়ায় আমার 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 ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে দেখি ঘরের ছাদে বড় একটা ভি আকৃতির জলের ছাপ। শুধু তাই নয়, সেখান থেকে জল চুইয়ে বিছানায় পড়ছে। কাণ্ড দেখে কেয়ারটেকার হতভম্ব। তাই নাকি? এরপরে প্রমোশন হয়, হেড অফিসে চলে যাই। তারপর থেকে আদৌ যেতে হলে বড় বড় প্রজেক্টে যাই আমি। কিন্তু কিন্তু সেখানেও এই ধরনের ঘটনা অব্যাহত থাকে। কিরকম? একবার উত্তরবঙ্গে গজলডোবার কাজে গিয়ে রেস্ট হাউসে উঠেছিলাম। রাতে যথারীতি তুমুল বৃষ্টি আর পাওয়ার কাট। তার মধ্যে একবার বিদ্যুৎ চমকাতেই দেখতে পাই কাঁচের জানলার ঠিক বাইরে ওই ভি। পরে বুঝেছিলাম ওটা হরিণের শিং। কোনো হরিণ এসে জানলার বাইরে দাঁড়িয়েছিল। যদিও ওখানকার লোকের মতে হরিণরা নাকি সচরাচর মানুষের অত কাছাকাছি আসে না। আর কিছু? কত আর বলবো ভাই। একবার মুকুটমণিপুরে ইকো রিসর্ট রিনোভেশনের কাজে যেতে হয়েছিল। সেখানে বৃষ্টির রাতে দেখেছিলাম ঘরের মেঝেতে কালো পিঁপড়ের শাড়ি। হ্যাঁ, তারা সোজা তো যেতেই পারত, পথে কোনো বাধা ছিল না। তবুও একটা জায়গায় হঠাৎ লাইনটা বেঁকে যায়। কিছু দূর যাওয়ার পর আবার বেঁকে আগের পথে ফিরে আসে। ফলে লাইনের চেহারাটা দাঁড়ায় সেই ভিয়ের মতো। তারপর বেথুয়া ঢড়িতে থাক স্যার, থাক। আর আপনার ধারণা, আপনার স্ত্রী এভাবেই নিজের অস্তিত্বের কথা জানান দিতে চান, তাই তো? হ্যাঁ, কারণ ভায়োলেটের আদ্যক্ষর ভি। যদিও আগেও বলেছি, সে বেঁচে থাকতে কোনোদিন নিজের নামের আদ্যক্ষর ব্যবহার করেনি। এখন কেন করছে তাও আমার সঠিক জানা নেই। বলতে বলতে ভিক্টর টেবিল থেকে তাঁর রিস্ট ওয়াচ তুলে নিলেন। পানের মাত্রা বেশি হয়ে যাওয়ায় তাকে সেই ঘড়ি দেখতে গিয়ে চোখ কুঁচকে রীতিমতো কসরত করতে হলো। তারপর তিনি ব্যস্ত হয়ে আমাদের তাড়া লাগালেন। না না না, অনেক রাত হয়েছে। কারেন্ট থাকতে থাকতে তোমরা নিজেদের ঘরে গিয়ে যাও গিয়ে শুয়ে পড়ো। তবে এবার আমার নিষেধটা মেনো। আজ রাতে খুব একটা দরকার না পড়লে লাইটের সুইচে হাত দিও না। আর হ্যাঁ, কোনো মতেই ঘরের বাইরে পা বাড়িও না তোমরা, কেমন? আমরা দুজন মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসছি। এমন সময় তিনি আমাদের পিছু ডাকলেন। ও হ্যাঁ, আর একটা কথা। আমি তোমাদের বিশ্বাস করে সব কথা খোলাখুলি বললাম। আসলে বলতে না পেরে একেবারে হাঁফিয়ে উঠেছিলাম। কিন্তু শোনো, তোমরা প্লিজ কাউকে কিছু বলো না। হ্যাঁ, শাস্তির ভয় আমি পাই না, কিন্তু আমার বৃদ্ধ বাবা মা কষ্ট পাবেন। ভায়োলেটের বাবা মাও খুব দুঃখ পাবেন। ভায়োলেটের বাবা মা মানে আপনার শ্বশুর শাশুড়ি? হ্যাঁ, অ্যালবার্ট আর মারিয়া টোপ্পো। বললাম না, এই আদিবাসীরা খুব সহজ সরল মানুষ। ভায়োলেট বেঁচে না থাকলেও
বুড়ো বুড়ি আমাকে খুব ভালোবাসেন, আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। কখনো কলকাতা এলে আমার আমার বাড়িতেই এসে ওঠেন। আমার বাবা মাও এখন ওদের মেনে নিয়েছেন। ভিক্টর সেনের দরজা বন্ধ হয়ে গেল। আমরাও নিজেদের ঘরে ঢুকে দরজায় ছিটকিনি দিলাম। তারপর দুজনেই হতবুদ্ধির মতো খাটের উপর বসে পড়লাম। কি করা যায় বলতো? পুলিশকে পুরোটা জানাবো? হ্যাঁ, অনেকদিন আগের ঘটনা, তাছাড়া শক্তপোক্ত কোনো প্রমাণ হাতে নেই। বড়জোর আমরা কোর্টে সাক্ষ্য দিতে পারি যে ভিক্টরবাবু আমাদের এই বিবৃতি দিয়েছেন, কিন্তু তাহলে ওর উকিল নির্ঘাত বলবেন ওটা নেশার ঘরে বানিয়ে বলা গল্প। আর পোস্টমর্টমেও নিশ্চয়ই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, নাহলে পুলিশ তখন ওকে ছেড়ে দেবে কেন? থাক তাহলে। এই যা, কারেন্ট চলে গিয়ে ফের ঘর অন্ধকার হয়ে গেল। তবে গরম নেই। হেমন্তের অতিবর্ষণে ঘর বেশ ঠান্ডা। আমাদের দুজনের মনেই তখন খানিকটা ভয় ঢুকেছে। কোনোরকম কেরামতি না করে দুজনেই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। তবে ঘুম আসতে চাইছিল না। বাইরে সার্কিট হাউসের বাঁধানো চাতালে অবিরাম বৃষ্টির দামামা। থেকে থেকে বিদ্যুতের আলোয় জানালার সার্সি উজ্জ্বল হয়ে উঠছিল। অনিচ্ছা সত্ত্বেও বারবার সেই দিকে চোখ চলে যাচ্ছিল। তবে সত্যি কথাটা হলো, কোনো অপার্থিব নারী অবয়ব বা কোনো হরিণীর শিং সেখানে দেখতে পাইনি। বেশ খানিকক্ষণ পরে, রাত তখন কটা বাজে জানি না, অনুপের মৃদু ঠেলায় তন্দ্রা ভাবটা কেটে গেল। সন্দীপ, এই সন্দীপ, শোন, আরে শোন না, একটা কান্নার আওয়াজ। হ্যাঁ, কান্নার আওয়াজ, তাই না? হ্যাঁ, তাই তো, তাই তো। এক লহমায় পুরো সজাগ হয়ে উঠে আমি কান পাতলাম। প্রথমে কিছুই শুনতে পাচ্ছিলাম না, তারপর বৃষ্টির অবিশ্রান্ত আওয়াজ ছাপিয়ে একটা ক্ষীণ শব্দ। মাঝে মাঝে বাড়ছে, আবার পুরোপুরি থেমে যাচ্ছে কখনো কখনো। কিন্তু কিন্তু এ তো একটা বাচ্চার কান্না মনে হচ্ছে, কোনো মহিলার নয়। ভিক্টর সেন ঠিকই বলেছিলেন, এটা ভায়োলেটের গলার আওয়াজ হতে পারে না। মরে গেলে হয়তো হয়তো মানুষের গলার আওয়াজ বদলে যায়। হ্যাঁ, দম বন্ধ করে আমরা শুনতে লাগলাম। সেই অপার্থিব ক্ষীণ কান্নার শব্দ বারবার ফিরে ফিরে আসতে লাগলো। অদ্ভুত বিষয়টা হলো, সেই কান্নায় ঠিক আর্ত অসহায় ভাব নেই, বরং যেন এক শিশুর চাপা ক্ষোভ আর রাগ গুমড়ে গুমড়ে উঠছে। আরো আশ্চর্যের ব্যাপার, একটানা সেই কান্না শুনতে শুনতে একসময় আমাদের আর ভয় করছিল না, বরং ঘুমে জড়িয়ে আসছিল চোখ। তবে সত্যিকারের ঘুম এলো ভোর রাতে, যখন বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে উধাও হলো সমস্ত শব্দ। সেই ঘুম ভাঙল অনেক বেলায়। তখন জানালা গলে ঘরের ভেতরে ঝলমলে রোদ এসে পড়েছে। উঁকি দিয়ে দেখলাম আকাশে মেঘের লেশ মাত্র নেই। এই পরিবেশে কাল রাতের আতঙ্ক একেবারেই অলীক বলে মনে হচ্ছিল। ভিক্টর সেন আমাদের সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করেননি তো? হয়তো উনি লোকাল মেট অফিস থেকে জেনেছিলেন বৃষ্টির সম্ভাবনা আছে, আর বৃষ্টির রাতে কারেন্ট আসা যাওয়া বা ভোল্টেজের ওঠা নামাও খুবই স্বাভাবিক। এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে একটা উৎকট গপ্প ফেঁদে হয়তো আমাদের ভয় দেখাচ্ছিলেন। আর ওই কান্না? আরে পিছন দিকে সার্কিট হাউসের কর্মচারীদের কোয়ার্টার আছে না, সেখানেই হয়তো কারোর বাচ্চা কাঁদছিল। ব্যাপারটা খোঁজ নিয়ে দেখতে হবে, বুঝলি? খোঁজ কিন্তু আর নেওয়া হলো না। মুখ হাত ধুয়ে ঘরের বাইরে পা রেখেই আমরা থমকে দাঁড়ালাম। ভিক্টর সেনের ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া।
এই তো স্যারেরা উঠে পড়েছেন। এই ব্রেকফাস্ট লাগাই তাহলে, হ্যাঁ স্যার? বলছি ভিক্টর স্যার উনি কোথায় গেলেন? সাইটে? ওই স্যার, হ্যাঁ উনি তো খুব সকালবেলায় কলকাতা রওনা দিলেন। বললেন ওর এখানের কাজ নাকি সব শেষ। আরও একবার পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে আমরা ব্রেকফাস্ট টেবিলের উদ্দেশ্যে পা বাড়ালাম। এই আখ্যান এখানেই শেষ হতে পারত, কিন্তু এর একটু পরিশিষ্ট আছে। সত্যি কথা বলতে কি, সেই উপসংহারটুকুর জন্যই এত দীর্ঘ কাহিনীর অবতারণা। এই ঘটনার পরেও বছর তিনেক আমরা দুজন পুরুলিয়ায় পিডব্লিউডিতে ছিলাম। তারপর আমাদের বদলি হলো। অনুপ গেল বসিরহাটে, আমি ব্যারাকপুরে। একদিকে ভালো, কারণ আমাদের দুজনেরই পৈতৃক বাড়ি কলকাতায়। অফিস কলকাতার কাছাকাছি হওয়ায় এবার বাড়ি থেকে যাতায়াত সম্ভব হলো। পোস্টিং আলাদা আলাদা জায়গায় হলেও আমাদের বন্ধুত্ব অক্ষুণ্ণ ছিল। ফোনে নিয়মিত যোগাযোগ থাকত। সপ্তাহের শেষে কোনো মলে দেখা করে আড্ডা মারাও চলত। মুরুগুমার অদ্ভুত অভিজ্ঞতার কথা দুজনের কেউই ভুলতে পারিনি। মাঝে মাঝেই আমাদের আলোচনায় গায়ে কাঁটা দেওয়া সেই রাতের কথা উঠে আসত। এভাবে বছরখানেক যাওয়ার পর এক শনিবার অনুপ হঠাৎ সকাল 7টায় ফোন করল। এত সকালে সাধারণত করে না, ফলে আমি একটু অবাক হয়ে ফোনটা ধরলাম। হ্যাঁ হ্যালো, কিরে তুই এত সকাল সকাল? ভিক্টর সেন মারা গেছেন, ইলেকট্রিকিউশন। আনন্দবাজারে 5-এর পাতায় দেখ একবার। তড়িঘড়ি সকালের খবরের কাগজ তুলে নিয়ে পাতা উল্টালাম। খবরটা খুঁজে পেতে দেরি হলো না। শিরোনাম: সরকারি ইঞ্জিনিয়ারের অপমৃত্যু। নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম। গতকাল গভীর রাতে ঝাড়গ্রাম রেস্ট হাউসে ভিক্টর সেন, বয়স 52, নামে এক উচ্চপদস্থ সরকারি ইঞ্জিনিয়ারের তড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে। তিনি নির্মীয়মান অরণ্য আশ্রয় ইকো রিসোর্ট প্রকল্পের কাজে ঝাড়গ্রামে এসেছিলেন। পুলিশের অনুমান, রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির মধ্যে বারান্দায় বেরিয়ে তিনি বজ্রপাতের শিকার হন। ময়নাতদন্তের পর তাঁর মৃতদেহ কলকাতার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। খবরটা পড়ে স্তম্ভিত হয়ে বসে রইলাম। তাহলে কি মুরুগুমায় বৃষ্টির ব্যাপারটা কাকতালীয় ছিল না? প্রতিশোধ লিপ্সু প্রেতের কারসাজি থাক বা না থাক, কর্মসূত্রে বাইরে রাত কাটাতে হলে বৃষ্টি কি সত্যিই ভিক্টর সেনের পিছু ধাওয়া করত? কিন্তু সাবধানী ভিক্টর সেই বৃষ্টির মধ্যে বারান্দায় বেরোতে যাবেন কেন? এর একটাই উত্তর হতে পারে, বারান্দায় কি এমন কিছু ছিল যার আকৃতি ভিয়ের মতো, রেলিংয়ের নকশা বা অন্য কোনো জিনিস, যা দেখে ভিক্টর ভয় পেয়েছিলেন। তবুও হয়তো কৌতূহলের বশবর্তী হয়ে খুঁটিয়ে দেখতে ঘর থেকে বেরিয়েছিলেন। এই প্রশ্নগুলো সম্ভবত অনুপকেও কুড়ে কুড়ে খাচ্ছিল, কারণ এর পরের দিন অর্থাৎ রবিবার রাতে সে আবার আমাকে ফোন করল। সন্দীপ, খবর, ভিক্টর সেনের মরদেহ কলকাতায় এসে পৌঁছেছে। আগামীকাল সকালে খ্রিস্টান রীতি মেনে ওনাকে সমাধিস্থ করা হবে। তুই কোথা থেকে আবার এসব খবর জোগাড় করলি? আরে পরিচিত এক সূত্র থেকেই জানলাম। সবই তো শুনলি, এবার বল, তুই কি যাবি? কিন্তু আমরা সেখানে গিয়ে কি করব? কিছুই না, তবে ওর আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারলে হয়তো জীবনের সম্পর্কে আর একটু কিছু জানা যেত। মানে আমাদের যা বলেছিলেন সত্যি সেরকম অলৌকিক কোনো রহস্য ছিল কি না, সেটাই। শেষ পর্যন্ত অফিসে মিথ্যা অজুহাত দেখিয়ে সোমবার সকালে দুই বন্ধু ভবানীপুর সিমেট্রিতে গিয়ে হাজির হলাম। সেখানে ভিক্টর সেনের পরলৌকিক ক্রিয়া হচ্ছিল। সেই জায়গাটা খুঁজে পেতেও অসুবিধা হলো না। ওর আত্মীয় আর সহকর্মীদের বললাম কর্মসূত্রে ওর সঙ্গে আলাপ হয়েছিল। May the Lord bless you and protect you. May the Lord smile on you and be gracious to you. May the Lord show you his favor and give you his peace. Amen. যাজকের স্তোত্রপাঠের পর ভিক্টরের সমাধিতে মাটি ফেলা হচ্ছিল। ভিক্টরের বৃদ্ধ অশক্ত বাবা মায়ের কাছে কিছু জানতে চাওয়া বৃথা।
কিছুক্ষণ জমায়েতের মানুষজনকে জরিপ করার পর অনুপ চোখের ইশারায় আমাকে একটা দিক দেখিয়ে দিল। সেখানে দুই আদিবাসী বৃদ্ধ বৃদ্ধা খ্রিস্টান শোকের পোশাকে একটু জড়সড় ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, মুখে গভীর দুঃখের ছাপ। এদের পরিচয় আন্দাজ করতে আমারও দেরি হলো না। অ্যালবার্ট আর মারিয়া টোপ্পো, ভিক্টর সেনের শ্বশুর শাশুড়ি। আমরা পায়ে পায়ে তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। অনুপ সমবেদনা জানিয়ে নিচু গলায় আলাপ শুরু করল। ভিক্টর সেন তার স্ত্রী ভায়োলেটের পাশাপাশি শ্বশুর শাশুড়ির গল্প আমাদের কাছে করেছেন। এটুকু শুনেই টোপ্পো দম্পতির চোখে জল চলে এলো। বড় ভালো ছেলে ছিল, আমাদের নিজের বাবা মার মতোই দেখত, ভায়োলেটকে খুব ভালোবাসত। বোধহয় সেই জন্যই গেল ঠিক ভায়োলেটের মতোই। অনুপ গোপনে একবার আমার মুখের দিকে তাকালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিক্টর স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। স্ত্রীর মৃত্যুতে খুবই খুবই আঘাত পেয়েছিলেন। তাও তো আমরা ওকে জানাইনি যে মৃত্যুর সময় ভায়োলেট প্রেগনেন্ট ছিল। জানলে ও আরো কষ্ট পেত। প্রেগনেন্ট? ভায়োলেট গর্ভবতী ছিলেন? মানে সে কথা ভিক্টর জানতেন না? ভিক্টর না জানতে পারেন, ভায়োলেটের দেহের ময়নাতদন্তে তো সেটা ধরা পড়া উচিত ছিল। পোস্টমর্টম রিপোর্টে তো বলা হয়নি যে ভায়োলেট প্রেগনেন্ট ছিলেন। প্রথম থেকেই মনে হচ্ছিল মারিয়ার তুলনায় অ্যালবার্ট বেশি শিক্ষিত ও সপ্রতিভ। আমার কথা শুনে তিনি বেশ অবাক হলেন। আপনারা এতটা জানেন? আসলে একেবারে প্রাথমিক পর্যায়ে প্রেগনেন্সি বলেই বোধহয় পোস্টমর্টমের সময় ডক্টর ধরতে পারেননি। আর রিপোর্টে প্রেগনেন্সির কথা নেই জেনেই আমরা ভিক্টরের কাছে ব্যাপারটা পুরোপুরি গোপন করে যাই। প্রাথমিক পর্যায়ে প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি কত মাসের? আসলে সেবারেই ও প্রথম পিরিয়ড মিস করেছিল। ওর অ্যাক্সিডেন্টের আগের দিন বাড়িতে এসে আমাদের ব্যাপারটা জানায়। সেদিনের কথা আমার এখনো মনে আছে। আমাদের হেলথ সেন্টারের ডক্টর এক্কা আসেননি, তাই সেদিন ইউরিন টেস্ট করানো যায়নি। পরদিন মানে অ্যাক্সিডেন্টের দিন ফের যখন ও বাড়িতে এলো, তখন আমি ওকে হেলথ সেন্টারে নিয়ে গিয়ে পরীক্ষা করালাম। টেস্ট পজিটিভ আসার পর ওর আনন্দ দেখে কে। আমায় বলল যে ভিক্টরের কাছে গিয়ে প্রথমেই তাকে খুশির খবরটা দেবে। তার মানে অনুপ কি ভাবছে তা বুঝতে আমার অসুবিধা হলো না। ভিক্টর সেনের শোনানো কাহিনীর প্রতিটা বর্ণ আমাদের মনে ছিল। সেদিন সন্ধ্যায় ভিক্টরের কাছে ফিরে এসে ভায়োলেট যে খবর দিতে চেয়েছিলেন এবং যে খবর শোনার আগেই ভিক্টর তাকে খুন করেছিলেন, তা তাহলে এই। কিন্তু আমাদের বিস্ময়ের আরও বাকি ছিল। হেলথ সেন্টার থেকে প্রেগনেন্সির খবর জেনে এসে মেয়ে সে কি ফুর্তি জানো? ও তখনই নামও ঠিক করে ফেললো। ছেলে মেয়ে যাই হোক না কেন, তার নাম রাখবে ভি। কথাটা শোনা মাত্র আমাদের বোধ বুদ্ধি লোপ পাওয়ার মতো অবস্থা হলো, কারণ ভিক্টরের সর্বত্র সেই ভি দেখার কথাটা দুজনেরই একসঙ্গে মনে পড়ে গেছে। ভি? ভি আবার কিরকম নাম? ভি কিরকম নাম? দ্য ইংলিশ লেটার ভি। একে তো ভিক্টর আর ভায়োলেট দুজনের নামেরই আদ্যাক্ষর ভি, তার উপর আবার ভি ছেলে বা মেয়ে দুজনেরই নাম হতে পারে। সেই কারণে আরে কি হলো আপনাদের? এনি প্রবলেম? অনুপ আর আমি দুজনেই ততক্ষণে টলতে টলতে ভিড়ের বাইরে পা বাড়িয়েছি। অভদ্রের মতো বৃদ্ধ দম্পতির ডাকে আর সাড়াও দিলাম না। এ কি, তোমরা চলে যাচ্ছ কেন? গোরস্থানের চৌহদ্দির বাইরে আসার পর অনুপ বিবর্ণ মুখে আমার দিকে তাকালো। তাহলে তাহলে ভিক্টরের ধারণা বোধহয় ভুল ছিল যে যে প্রেত
যে প্রেত সব জায়গায় ওর পিছু ধাওয়া করছিল, সে তাহলে ভায়োলেট নয়, সে আসলে ভায়োলেটের সেই না জন্মানো শিশুর আত্মা। কিন্তু তা কি হতে পারে? শিশুও তো নয়, তাকে তো বড় জোর ভ্রূণ বলা যেতে পারে। তা হোক, তবু সেই ভেবে দেখ ভিক্টর বলেছিলেন নিজের উপস্থিতির কথা জানান দেওয়ার জন্য সে কোনো না কোনো ভাবে ওই ভি অক্ষরটা দেখাতো। তাছাড়া সেই রাতের সেই কান্নার কথা মনে আছে? ভিক্টর নিজে বলেছিলেন, আর আমরাও শুনেছিলাম। কান্নাটা ভায়োলেটের নয়, কান্নাটা কোন একটা বাচ্চার। পরে আমরা এ নিয়ে অনেক ভেবেচিন্তে মনে হয়েছে আমাদের এই অনুমানে হয়তো ভুল নেই। মৃত্যুর মুহূর্তে ভায়োলেটের মনে চূড়ান্ত সুখ ছাড়া আর কিছুই ছিল না। তিনি জানতেন তার স্বামী তাকে ভালোবাসেন এবং তিনি মা হতে চলেছেন। সেই অবস্থায় মৃত্যুর পর তার মনে প্রতিশোধ স্প্রিয়া জাগা সম্ভব কি? বোধ হয় না। কিন্তু তার অনাগত সন্তান, সে তো সবকিছু থেকেই বঞ্চিত হয়েছিল। গোটা জীবনটাই তার অধরা হয়ে থেকে গিয়েছিল, অপূর্ণ রয়ে গিয়েছিল জীবনের সমস্ত অনুভূতি। সেই ক্ষোভেই কি সে তার অন্তরককে শাস্তি দিতে চেয়েছিল? কাজের সূত্রে বাইরে কাটানো প্রতিটা রাতে তাড়া করে বেরিয়েছিল ভিক্টর সেনকে। বিচারের জন্য এই কাহিনী পেশ করলাম শ্রোতাদের দরবারে। শেষ হলো আমাদের আজকের গল্প জলছবি। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।